নমস্কার, যতন খুলুম খা। ত্রিপুরার রাজ্য রাজনীতি আরও একবার গরম হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রামথার নেতারা আমরণ অনশনের ডাক দিয়েছেন। যদি 26-27 তারিখ এই দুদিনের মধ্যে কেন্দ্র সরকারের তরফে কোনো ধরনের উদ্যোগ না নেওয়া হয়, তাদের দাবি অনুযায়ী কনস্টিটিউশনাল সলিউশনের দাবিতে ব্যাপারে যদি কেন্দ্রীয় সরকার কোনো উদ্যোগ না নেয়, তাহলে আগামী 28 তারিখ থেকে 28শে ফেব্রুয়ারি থেকে তারা ফার্স্ট আনটু ডেথ মানে আমরণ অনশনে বসবেন। তিপ্রামথার চেয়ারম্যান থেকে মানে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান থেকে শুরু করে তাদের বিধায়করা, তাদের নেতারা, তাদের কর্মীরা খোয়াই জেলার অধীন হাতাই কতরে আমরণ অনশনে বসবেন। তারা বলছেন যে তাদের যে দাবি ত্রিপুরা রাজ্যের ট্রাইবাল পপুলেশনের জন্য, জনজাতি বা তিপ্রাসা পপুলেশন, সবাই তো তিপ্রা বলে না, তবুও তাদের সাংবিধানিক সমাধানের জন্য তাদের যে দাবি, সেই দাবি পূরণ করতে হবে। সেই দাবি যদি পূরণ না করে তাহলে তারা এই আন্দোলন জারি রাখবে। এটা একটা চরম আন্দোলন, কারণ আমরা সবাই জানি আমরণ অনশনের মানে আন্দোলন যে কোনো জায়গায় পৃথিবীতে যেখানে যখন যখন হয়েছে তার প্রভাব পড়েছে। আমরা আন্না হাজারের আন্দোলন দেখেছি। আন্না হাজারের আন্দোলনে একটা সময়ে মনমোহন সিং সরকারের সিংহাসন কেঁপে উঠেছিল। অতি সম্প্রতি আমরা মারাঠা সংরক্ষণের দাবিতে মহারাষ্ট্রে আন্দোলন দেখেছি, আমরা আমরণ অনশনের আন্দোলন দেখেছি। তাতেও কিন্তু মহারাষ্ট্রের বিজেপি সরকারের সিংহাসন কেঁপে উঠেছিল। শেষ পর্যন্ত তারা সে দাবির কাছে নতি স্বীকার করে, যদিও তাও পূর্ণভাবে হয়নি, এখনো পর্যন্ত আন্দোলনকারীরা সন্তুষ্ট হয়নি। তো এবার ত্রিপুরা রাজ্যেও যদি তিপ্রামথা এখন মানে ছোট দল বললে ভুল হবে, কারণ রাজ্য বিধানসভাতে তারা সেকেন্ড লার্জেস্ট, তারা দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল। তাদের 13 জন বিধায়ক রয়েছেন। এডিসির মতন একটি নির্বাচিত সংস্থা তারা পরিচালনা করেন, সেখানে তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে তারা ছোট কোনো রাজনৈতিক দল না, তারা গুরুত্বহীন দলও না, তারা যথেষ্ট গুরুত্ব রয়েছে ত্রিপুরা রাজনীতিতে। আজকের দিনে তাদের গুরুত্ব রয়েছে, কোনো সন্দেহ নাই। সেই দলটির যদি বিভিন্ন স্তরের নেতারা, সর্বোচ্চ থেকে ধরে সর্বনিম্ন পর্যন্ত নেতারা যদি অনশনে বসেন এবং এই আন্দোলন যদি বেশ কিছুদিন চলতে থাকে, তাহলে অবশ্যই রাজ্য রাজনীতিতে তার প্রভাব পড়বে, এমনকি দেশের রাজনীতিতেও তার প্রভাব পড়বে। কারণ এই দলটির প্রতিষ্ঠাতা রাজপরিবারের সদস্য, তিনি উজ্জয়ন্ত প্যালেসের বাসিন্দা। স্বাভাবিকভাবেই এই পরিবারের লোক হওয়ার কারণে খুব সহজেই ন্যাশনাল মিডিয়ার অ্যাট্রাকশন পায়। খুব স্বাভাবিকভাবেই ভারতবর্ষে আরও প্রচুর রাজপরিবার রয়েছে, রাজনীতিতে অনেক রাজপরিবারের লোক রয়েছে। সিন্ধিয়া রাজপরিবারের লোকই তো ভারতবর্ষে বিজেপি দলে আপনার এখন অনেকেই রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী আছেন, আগে মুখ্যমন্ত্রী ছিলেন রাজস্থানের, মধ্যপ্রদেশ থেকে কেন্দ্রীয় মন্ত্রী আছেন, এরকম আরও অনেকেই। তো তাদের স্বাভাবিকভাবে রাজপরিবারগুলোর একটা ভারতীয় রাজনীতিতে প্রভাব এখনো রয়েছে। স্বাভাবিকভাবেই যে ত্রিপুরা রাজ্যের রাজপরিবারের বর্তমান সদস্য, বর্তমান জেনারেশন যখন আন্দোলনে অনশনে বসবেন, 2-4 দিন যদি অনশনে বসে আন্দোলন করতে থাকেন, তাহলে খুব স্বাভাবিকভাবেই তার একটা প্রভাব ভারতবর্ষের রাজনীতিতে পড়বে। ন্যাশনাল মিডিয়াগুলো তা কভার করবে এবং দিকে দিকে এটা নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে। এই দিক থেকে এটা বিজেপির কাছে খুব সেন্সিটিভ। যদিও আমি দেখলাম যে বিজেপির নেতারা খুব কেয়ারলেসলি বলে দিলেন যে এগুলি তারা ম্যাটার করেন না, তিপ্রামথা টথা ইত্যাদি তারা খুব একটা পাত্তা দিচ্ছেন না। মানে বিজেপিতে তো এখন বিশ্ব ব্রহ্মাণ্ডীয় স্তরের নেতারা রয়েছেন, যারা রাজনীতিটা এত বেশি ভালো বোঝেন, আর কি এত ভয়ঙ্কর বেশি ভালো বোঝেন যে তাদের কাছে এগুলি কোনো ম্যাটার নাও লাগতে পারে। কিন্তু যারা রাজনীতিটা কম বোঝেন তাদের কাছে কিন্তু এগুলি খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা বুঝতে পারেন যে ইতিহাস বলে এই ধরনের আন্দোলনগুলোর প্রভাব পড়ে। আপনি পছন্দ করেন বা করেন না সেটা আরেকটা জিনিস, আপনার পক্ষে অথবা বিপক্ষে সেটা ভিন্ন জিনিস, কিন্তু আন্দোলনগুলোর কিন্তু প্রভাব পড়ে।
তো তারা এখনো পর্যন্ত অ্যাডামেন্ট আছে, তারা বলছে যে তারা আন্দোলনে যাবেই যদি তাদের দাবি না মানা হয়। তো যদি যায়, এখন এখানে আরেকটা কথা হলো যে তাদেরই একটি ছাত্র সংগঠন কিছুদিন আগে আন্দোলন করেছিল, রোমান হরফ আর বাংলা হরফ, এই দুটোতেই ককবরকে টিবিএসসির বোর্ডের পরীক্ষায় আপনার পরীক্ষা দেওয়ার ব্যাপারে অনুমতি দেওয়ার জন্য। দেখা গেছিল সকাল থেকে তারা রোড ব্লক করে, এমনকি রেল ট্র্যাক তারা রোড ব্লক করে, সেগুলি করে আন্দোলন অনেকটাই প্রভাব বিস্তার করে রাজ্যের বিভিন্ন জায়গাতে। কিন্তু বিকাল সন্ধ্যা হওয়ার আগেই বিকেলবেলাতে দেখা গেল রাজ্য সরকার তাদের দাবিগুলো মেনে নেয়, যার ফলে বিভিন্ন দিক থেকে এই আন্দোলনের দিকে আঙুল তুলে বলা হয় আড়ালে আবডালে যে এটা গট আপ ম্যাচ ছিল, বিজেপির সঙ্গে গট আপ ম্যাচ ছিল। এটা আগে থেকেই তাদের মধ্যে ম্যাচ ফিক্সিং হয়ে গেছিল, আগে থেকে কথা ছিল যে তোমরা আন্দোলন করবে, বিকাল আস্তে আস্তে আমরা মেনে নেব, ফলে তোমরাও খুশি আমরাও স্বস্তি নিঃশ্বাস ফেললাম সন্ধ্যার আগে। তো এই রকম একটা, এবং দেখা গেছিল তারপরে তারা বাজি টাজি ফুটিয়ে তেপরামথার কর্মীরা, ছাত্ররা, তারা কিন্তু আনন্দ উল্লাস, বিশাল বড় যুদ্ধ জয়ের মতন একটা আনন্দ উল্লাসও তারা করেছে। স্বাভাবিকভাবে ছেলেরা, ছাত্ররা তারা কম বোঝে, তারা এগুলি করতে পারে, তাদের মধ্যে এক্সাইটমেন্ট থাকতেই পারে। কিন্তু এটা সর্বোচ্চ স্তরে একটা গট আপ হয়ে গেছিল বলে কিন্তু অভিযোগ উঠেছিল। এখন যখন তারা আন্দোলনে যাবেন, তখন যদি দেখা যায় যে আন্দোলন শুরু করলেন এবং সকালবেলা শুরু করলেন, বিকেলবেলা, রাত্রিবেলা বা পরের দিনই আন্দোলন খুব সহজে মেনে নিল, এরপরে আপনার ডাবের জল টল খাইয়ে টাইয়ে একবারে মিলন হয়ে গেল, তো তখন আবার মানুষের মনে হতে পারে যে আন্দোলন আপনার গট আপ মনে হতে পারে। আমি এটা এমনিতে বলছি যে মনে হতে পারে, মানুষ তো অনেক কিছু মনে করতে পারে, এটা একটা ব্যাপার। এত সহজেই বিজেপি তো আন্দোলনের মানে না আর কি, আন্দোলনের দাবিগুলো তো এত সহজে বিজেপির সরকার মানে না। আমরা কৃষক আন্দোলন দেখেছি যে সারা বছর তাদেরকে ঝড়ে জলে বৃষ্টিতে রৌদ্রের তাপে তাদেরকে রাস্তায় থাকতে হয়েছে, তারপরে গিয়ে যখন উত্তরপ্রদেশের নির্বাচনে ভয়ঙ্কর ক্ষতির সম্ভাবনা তৈরি হয়ে যায়, তখন বাধ্য হয়ে সে দাবিগুলি মানা হয়েছিল। আরও অনেক আন্দোলনে আমরা দেখেছি যেখানে দাবি কিন্তু মানার অভ্যাস খুব একটা নাই। এই অবস্থাতে এত সহজে যদি দাবি মেনে নেয় বিজেপি, তাহলে এটাকে মানুষ গট আপ বলে মনে করতে পারে। এটা মনে করার অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকারের মধ্যেই পড়ে। এখন কথা হলো যে তেপরামথার এই আন্দোলন রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব বিস্তার করবে এটা অনুমান করা যায় যদি সত্যি সত্যি আন্দোলন তারা চালিয়ে যান। কতদিন চালিয়ে যেতে পারবেন? হ্যাঁ, ডেফিনেটলি এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে তাদের স্বাস্থ্য ভালো থাকুক, তারা সুস্থ থাকুক, এটা রাজ্যবাসী চায়। এটা আমরণ অনশনের বদলে অন্য আন্দোলন তো করা যেতে পারে, কারণ আমরণ অনশনের অনেক ঝুঁকি থাকে, অনশন আন্দোলনে অনেক ঝুঁকি থাকে, সেক্ষেত্রে শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যেটা রাজ্যবাসী অবশ্যই চাইবে না। আমরা কেউই চাইবো না এটা, যে তেপরামথার নেতারা তারা আন্দোলন করতে গিয়ে কেউ অসুস্থ হোক বা তাদের কারোর ক্ষতি হোক, সেটা একেবারে আমরা কেউ চাইবো না। এই কারণে অনশন আন্দোলনের পরিবর্তে অন্য কোনো রকম আন্দোলনের পথে গেলে বোধহয় এটা ভালো হয়। এটা রাজ্যবাসীর জন্য স্বস্তির ব্যাপার হবে যে আন্দোলনও চললো, আর কারণ সুস্থ থাকাটা তাদের জন্য জরুরি। তারা রাজ্যের মানুষের জন্য তারাও গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমরা অবশ্যই তাদের ভালো চাই। কিন্তু এখন কথা হলো বিজেপি এই সরকার কি ভূমিকা নেবে, কারণ তেপরামথার তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে। দেখলাম যে তাদের গুরুত্ব দেওয়া হয়নি, তাদের অনেকগুলো মিটিং হয়েছে বিভিন্ন সময়ে, তাদেরকে মৌখিকভাবে কথা দেওয়া হয়েছিল বিভিন্ন সময়ে, সে কথাগুলো রক্ষা করা হয়নি। তারা চিটেড প্রতারিত অনুভব করছেন, সেটাও তারা বলেছেন। তারা অপমানিত হয়েছেন, সেটাও তারা বলেছেন। এই কথাগুলি কিন্তু সাংঘাতিক কথা। তো তার মানে এতদিন ধরে রাজ্যের মানুষের সামনে তেপরামথা সম্বন্ধে যে ভুল বার্তা গেছে, এবং সত্যি সত্যি তেপরামথার ইমেজ নষ্ট হয়েছে, তেপরামথার প্রতিষ্ঠাতার ইমেজ নষ্ট হয়েছে। রাজ্যবাসীর মনে হয়েছে বারবার যে তারা প্রধান বিরোধী দল হয়েও তারা শাসকের সঙ্গে মিলেমিশে ক্ষমতা ভোগ করার জন্য তারা রাজনীতিটা করছে। এই কথাগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে আমি দেখেছি সর্বত্র এগুলি নিয়ে আলোচনা হয় কিন্তু, এবং একটা খুব নিম্ন ধারণা তৈরি হয়ে গেছিল তেপরামথা সম্বন্ধে, যে এরা আসলে
মুখে যতই বলুক না কেন যে তারা বিরোধী দল, তারা বাস্তবে তাদের কোনো ক্ষুদ্র স্বার্থের জন্য তারা শাসক দলের সঙ্গে মিলেমিশে থাকে এবং কোনো বড় ধরনের আন্দোলনে যায় না, কোনো বড় ধরনের কঠোর ভাষায় কোনো সমালোচনা করে না, কোনো সরকারের কোনো ব্যর্থতা নিয়ে তারা আন্দোলনে নামে না, সরকারকে কোনো রকম ডিস্টার্ব করে না তারা। তো এর ফলে তাদের সম্বন্ধে সন্দেহ দেখা দিয়েছিল। এই রকম একটা অবস্থাতে তারা যে বললেন, তার মানে বোঝা গেল যে তাদের দাবিগুলো মানা হয়নি। যদি দাবিগুলো মানা হতো তাহলে তো আন্দোলনে যাওয়ার কোনো প্রশ্ন ছিল না। তার মানে এতদিন ধরে তারা যে মিটিং টিটিং করেছিল বিভিন্ন সময়ে, দিল্লিতে গিয়ে, গুয়াহাটিতে গিয়ে, সেই মিটিংগুলি অ্যাকচুয়ালি আলটিমেটলি অশ্বনিম্ব প্রসব করেছে বলা যায়। এগুলিতে কোনো লাভ হয়নি বলেই তো এখন আমরণ অনশনের মতন, যেটা লাস্ট ডিসিশন হয়, আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত যে কোনো রাজনৈতিক অথবা সামাজিক আন্দোলনের এটা চূড়ান্ত পর্যায়। কারণ এই পর্যায়ে সবচেয়ে বেশি জীবনের পর্যন্ত ঝুঁকি থাকে। তো এই কারণে এই রকম মানে চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিতে বাধ্য হয়েছে। তার মানে তারা চূড়ান্তভাবে এই মিটিংগুলো ব্যর্থ হয়েছে, এটা বুঝে নেওয়া যায়। তার মানে বোঝা গেল যে বিজেপির সঙ্গে তাদের যে এতদিন ধরে কথাবার্তা হয়েছে, ইন্টারলোকিউটর নিয়োগ করা থেকে শুরু করে কনস্টিটিউশনাল সলিউশন বের করার ব্যাপারে, সেই মিটিংগুলিতে কিছু ফ্রুটফুল কিছু বেরিয়ে আসেনি, যার ফলে এখন বাধ্য হয়ে তারা এটা করছে। এখন কথা হলো তারা কংগ্রেসের সঙ্গে তাদের কি ভূমিকা হবে, সিপিএম এর সঙ্গে তাদের কি ভূমিকা হবে, বিজেপির সঙ্গে তাদের কি ভূমিকা হবে, এগুলি সেকেন্ডারি হয়ে গেছে। এখন তাদের কনস্টিটিউশনাল সলিউশনের দাবিতে আন্দোলনটা আবার প্রধান হয়ে এসেছে। তো তিপ্রামথা যে লাইনে ছিল, যে বিষয়গুলোকে ভিত্তি করে তিপ্রামথা জন্ম নিয়েছিল, সেই বিষয়গুলোর দিকে একটু একটু করে আবার তিপ্রামথা ফিরতে শুরু করেছে। এখন দেখা যাক ত্রিপুরা রাজনীতিতে তারা কতটুকু মানে নিজেদের মানে ডোমিনেটিং পাওয়ার তারা দেখাতে পারেন আগামী দিনগুলোতে। সেটা দেখার জন্য কিন্তু রাজ্যবাসীর অবশ্যই কৌতূহল থাকবে, সবারই কৌতূহল থাকবে। কারণ রাজ্য রাজনীতিতে বিরোধী দলের মতন শক্তিশালী বিরোধিতা করে তারা মানুষের মনকে প্রভাবিত করবে, এটাই প্রত্যাশিত। এতে শাসক দলেরও ভালো, এই কারণে শাসক দল তার ভুল ত্রুটি সংশোধনের সুযোগ পায়। সরকার সঠিক রাস্তা কোনটা চিন্তা করতে মানে বাধ্য হয় এবং নিজের ভুল শোধরাতেও বাধ্য হয়। অন্যথায় বিরোধী দল যদি দুর্বল হয়ে যায়, বিরোধী দল যদি শাসকের সঙ্গে মিলেমিশে সুযোগ সুবিধা বন্টন করে, ভাগ বাটোয়ারা করে, বিরোধী দল যদি স্বার্থপরের মতন আচরণ করে, তাহলে সেটা গণতন্ত্রের জন্য তো একেবারেই ভালো না। সাধারণ মানুষের জন্য তো এটা বিপজ্জনক, এটা সরকারের জন্য আরো বেশি ভয়ঙ্কর। কারণ সেক্ষেত্রে সরকার তার ভুল বোঝার কোনো সুযোগ পায় না, ও আত্মসন্তুষ্টির চূড়ান্ত পর্যায়ে থাকে, নিজে মহান না শুধু ভগবান পর্যন্ত ভাবতে শুরু করে, আর ভয়ঙ্কর ভুল করতে থাকে। এই ভুলের কারণে একটা সময় কোনো একটা শক্তি উঠে তাকে যখন ছোট্ট ধাক্কাও যখন মারে, তখন সেই ধাক্কা সামলাতে সে পারে না। এটা অতীতে আমরা দেখেছি, ত্রিপুরা রাজ্যের রাজনীতিতেই আমরা দেখেছি। আগামী দিনে কি হয় সেটা দেখার জন্য সবার কৌতূহল থাকবে। যতন খুলুম খা, সবাইকে নমস্কার।